সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করবেন নদী পুনঃখনন সহ একাধিক উন্নয়ন প্রকল্প, যোগ দেবেন সুধী সমাবেশে। বিদেশি ঋণ শোধের চাপ বাড়ছে সরকারের কাঁধে। প্রতিশ্রুতি কমাচ্ছে উন্নয়ন সহযোগীরা। তথ্য ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অর্থ ছাড়ে এগিয়ে রাশিয়া। সমুদ্রের হাওয়ায় ঘুরছে টারবাইন। কক্সবাজারে তৈরি হচ্ছে বিদ্যুৎ। প্রতি ঘন্টায় জাতীয় গ্রিডে 30 থেকে 66 মেগাওয়াট সরবরাহ। ঢেউভিত্তিক উৎপাদনের জন্য সম্ভাবনাময়। এবং টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সুনামগঞ্জের বিভিন্ন হাওরের 13,000 হেক্টর জমির ধান। ক্ষতিগ্রস্ত অন্তত 65,000 কৃষক। ক্ষতি পুষিয়ে নিতে কাজ করছে কৃষি বিভাগ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। কুড়ি স্পোর্টস সহ বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করতে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথমবারের মতো সিলেট সফর। সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্প উদ্বোধন, বাঁশিয়া নদীর পুনঃখনন কাজ উদ্বোধনের কথা রয়েছে সরকার প্রধানের। তবে এবারের কর্মসূচিতে কোনো জনসভায় বক্তব্য দেবেন না প্রধানমন্ত্রী। তার সফর ঘিরে নগর জুড়ে উৎসবের আমেজ। এর আগে সকাল 10টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সিলেট সফরে সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহিন। সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট শহরের, যেখানে আসলে প্রধানমন্ত্রী আজকে সফর করছেন। সিলেট সফরে এই সফরে রয়েছেন। আপনারা জানেন যে তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে কিন্তু গত আড়াই মাসে বেশ কয়েকটি জায়গায় কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান গিয়েছেন এবং বেশ কিছু প্রকল্প উদ্বোধন করেছেন। নানা প্রকল্প বাস্তবায়নে তিনি উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে আমরা এখন আজকে সিলেট সফরে আছেন প্রধানমন্ত্রী। সকাল 10টায় তিনি সিলেটে এসে পৌঁছেন এবং এরপরে তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার জিয়ারত করে তার দিনের কর্মসূচি আসলে শুরু করলেন এবং তারপরেই তিনি এখানে সিটি কর্পোরেশন, সিলেট সিটি কর্পোরেশনের চাঁদনী ঘাটে, যেখানে বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ কাজের প্রকল্পের তিনি উদ্বোধন এইমাত্রই তিনি করেছেন এবং এই সুধী সমাবেশের পাশেই কিন্তু সেই অবস্থান, সেই সিটি কর্পোরেশন সেই প্রকল্প উদ্বোধন করেছেন। এখন কিন্তু তিনি অল্প কিছুক্ষণের মধ্যে এই সুধী সমাবেশে যেটা আয়োজন করা হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে, সেখানে তিনি এসে পৌঁছবেন সেই অপেক্ষায় ইতিমধ্যে আছেন। এখানে সবাই কিন্তু প্রস্তুত রয়েছেন। এখানকার সকলে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ এই সমাজের, এই শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ তারা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এই সুধী সমাবেশে ঘিরে। এখান থেকে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান যিনি যাবেন, খাল খননের একটি প্রকল্প রয়েছে, সেখানে খাল খনন করবেন। আজকে দিনের একটি কর্মসূচি রয়েছে এবং তারপরে আজকে যে কর্মসূচি রয়েছে সেখানে মূলত আজ সন্ধ্যায়, আজ বিকেলে 3টার দিকে সেখানে হচ্ছে যে সিলেট স্টেডিয়ামে যে প্রতিভা বিকাশ, শিশু কিশোরদের প্রতিভা বিকাশের জন্য নতুন করে যে একটি আয়োজন, সেই আয়োজনে শিশু কিশোরদের জন্য ক্রীড়া প্রতিযোগিতারও একটি এবার নতুন করে যুক্ত হয়েছে। সেই বিষয়টি, সেই খেলার এই আয়োজনটিকে, এই প্রতিযোগিতার উন্নয়ন সেখানে উদ্বোধন করবেন এবং তারপরে জেলা বিএনপির উদ্যোগে একটি দলীয় একটি মতবিনিময় সভা রয়েছে আজকে সন্ধ্যায় শিল্পকলা একাডেমি সিলেটের, সেখানে তিনি যাবেন এবং তারপরে আজকে দিনের আসলে কর্মসূচি এই সিলেট থেকে তিনি শেষ করবেন এবং রাতে তিনি ঢাকার উদ্দেশ্যে ফিরে যাবেন। আপনারা দেখছেন যে এখানে একটা প্রস্তুতি নেওয়া হয়েছে। তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি অল্প কিছুক্ষণের মধ্যে এই সুধী সমাবেশ যোগ দিবেন। আমরা অপেক্ষায় আছি, দেখছি যে তার গাড়ি বহরটি হয়তো খুব কাছাকাছি রয়েছে আমরা যতদূর জানতে পেরেছি এবং তিনি এখানে প্রবেশের পর সিলেট থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছেন সহকর্মী আহমেদ সালেহিন। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। সরকারের কাঁধে বাড়ছে বিদেশি ঋণ পরিশোধের চাপ।
অর্থ বছরের ৯ মাসে অর্থ ছাড় ও প্রতিশ্রুতির বিপরীতে বেড়েছে ঋণ পরিশোধ। এ সময় অর্থ ছাড় ১৯ আর প্রতিশ্রুতি কমেছে ৬.৬৯%। বিপরীতে প্রায় ৯.৫-১০% বেড়েছে পরিশোধের হার। উন্নয়ন সহযোগীদের কাছ থেকে নেয়া বিদেশি ঋণের অর্থ পরিশোধের চাপ বাড়ছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির তথ্য, জুলাই থেকে মার্চ পর্যন্ত অর্থ বছরের ৯ মাসে উন্নয়ন সহযোগীদের মূল অর্থ $২২৭.৬৪ পরিশোধ করেছে বাংলাদেশ, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩.১৯% বেশি। একই সময়ে সুদ বাবদ পরিশোধ করতে হয়েছে $১২৪.৮৬ যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় ৩.৯৬% বেশি। আসল ও সুদ মিলিয়ে পরিশোধ করতে হয়েছে $৩৫২.৫০ উল্লেখিত সময়ে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণের প্রতিশ্রুতি এসেছে $২৮০.৪১ যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় ৬.৬৯% কম। জুলাই থেকে মার্চ ৩ প্রান্তিকে ১৯% কমেছে বিদেশি ঋণের অর্থছাড়। এই সময়ে উন্নয়ন সহযোগীরা অর্থছাড় করেছে $৩89.১৮ গত অর্থ বছরে একই সময়ে যা ছিল $৪৮০.৮৯ উন্নয়ন সহযোগীদের মধ্যে সবচেয়ে বেশি অর্থছাড় করেছে রাশিয়া $৮২.৮৩ দ্বিতীয় সর্বোচ্চ অর্থছাড় করেছে বিশ্বব্যাংক $৪৬.৪৫ $৬০.৭৬ এডিবি, চীন $৫২.১২ আর জাপান অর্থছাড় করেছে $৩১.২৮ MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। Thai Aluminium. The better is now the best. দেখছেন এই সময়ের বাণিজ্য। কক্সবাজার জেলার বায়ুবিদ্যুৎ কেন্দ্র থেকে নিয়মিত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, উপকূলীয় বায়ুবিদ্যুতের পাশাপাশি সমুদ্র ঢেউ ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের জন্য অত্যন্ত সম্ভাবনাময় কক্সবাজার অঞ্চল। কক্সবাজারের বিস্তীর্ণ উপকূল জুড়ে সারিবদ্ধভাবে স্থাপন করা হয়েছে ২২টি বায়ুবিদ্যুৎ টারবাইন। প্রতিটি টারবাইনের জন্য ব্যবহার করা হয় ২০ শতক জমি। প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ৩ মেগাওয়াট। বাতাসের গতিবেগ প্রতি সেকেন্ডে ৩ মিটার ছাড়ালেই শুরু হয় বিদ্যুৎ উৎপাদন। যে পরিমাণ বিদ্যুৎটা দিচ্ছে এখন অ্যাভারেজে প্রায় ৩০ মেগাওয়াটের উপরে প্রতি ঘন্টায় আমরা গ্রিডে বিদ্যুৎ দিতে পারতেছি। শীতকালে বিদ্যুৎ উৎপাদন কম হলেও গ্রীষ্মকালে বায়ুচাপ বেশি থাকায় বর্তমানে ঘন্টায় গড়ে ৩০ থেকে ৬৬ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। আমাদের আরও কিছু সম্ভাবনা চারদিকে রয়েছে সমুদ্র বেষ্টিত করে, সেদিকে আমরা এগুলোকে সম্প্রসারণ করলে আমরা আরও বেশি সুফল পাবো। উৎপাদিত বিদ্যুৎ খুরুশকুল সাব স্টেশন হয়ে ৪০টি গ্রিড টাওয়ার অতিক্রম করে যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। ব্যবসায়ীরা বলছেন, এই অঞ্চল শুধু বায়ুবিদ্যুৎ নয়, সমুদ্রের ঢেউ থেকে বিদ্যুৎ উৎপাদনের মতো নতুন প্রযুক্তির জন্য অত্যন্ত সম্ভাবনাময়। আমাদের যে চহলদণ্ডিতে আমাদের এই মুহূর্তে যে আমরা বায়ুবিদ্যুৎ কেন্দ্রটা আমরা করেছি, এটা কিন্তু আমাদেরকে একটা নতুন একটা সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। গত ২ বছরে এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে সরবরাহ হয়েছে ২,৪১,০০০ মেগাওয়াট বিদ্যুৎ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এই সময়ের বাণিজ্য। সুনামগঞ্জের বিভিন্ন হাওরের ১৩,০০০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। বিস্তারিত জানাতে দেখার হাওরে আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। বৃষ্টির ফোঁটা না, এটা কৃষকের কান্নার চোখের জলের ফোঁটা। আমরা যদি বলি, এই সুনামগঞ্জে আজকে পর্যন্ত ১৬,০০০ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে শুধুমাত্র জলাবদ্ধতার কারণে। এখন আজকে থেকে বৈরী আবহাওয়া বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে হাওরে কোনো শ্রমিক নেই, কারণ হাওরের শ্রমিকের বজ্রপাত এবং এই বৃষ্টিপাতের কারণে তারা ভয়ে উঠে চলে গেছেন। এখানে কিছুক্ষণ আগেও প্রায় ১৫ জনের মতো শ্রমিক ধান কাটছিলেন, তারা কেউ এখন নেই, কারণ তারা এই বৃষ্টিপাতের বজ্রপাত, বৃষ্টি, এই সমস্ত কিছু মিলিয়ে হাওড়ে আজকে এই সমস্ত দুর্যোগময় দিনে হাওড়ে আসলে ধান কাটা যায় না। আমরা কথা বলেছিলাম এখানকার স্থানীয়দের সাথে, তারা জানিয়েছেন যে এই বৃষ্টিপাত আরো ৩ থেকে ৪ দিন, অর্থাৎ আগামী ৭ দিন এই বৃষ্টিপাত হবে এবং উঠান থেকে পাহাড়ি ঢল নামবে। পাশাপাশি পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জে আগাম বন্যার হওয়ার একটি বিশেষ সম্ভাবনা রয়েছে। এবং আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছেন যে আগাম বন্যা আসার আগে এবং ধরে তোলেন। আমরা এই ছিল সুনামগঞ্জের দেখার হাওর থেকে হাওরের সবশেষ পরিস্থিতি। সুনামগঞ্জ থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র।
দেখছেন এ সময়ের বাণিজ্য কারখানা কিংবা মাঠের কাজ করা শ্রমিকদের নির্ধারিত কর্মঘণ্টা ও মজুরি থাকলেও অনলাইনে কাজ করা কোটি মানুষের জন্য এখনো নেই নির্দিষ্ট কর্মঘণ্টা। পর্দার আড়ালে এমন এক বিশাল শ্রমবাজার তৈরি হচ্ছে যেখানে কাজ থাকলেও নেই কোনো সুরক্ষা। তার মধ্যে মরার উপর হাড় ঘা হয়ে তাদের কাজের পরিধি কমিয়ে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। নতুন ফ্রিল্যান্সারদের জন্য কাজ পাওয়া আরও কঠিন হয়ে পড়ছে। একই সঙ্গে ক্লায়েন্টরা কম খরচে দ্রুত কাজ চাওয়ায় পারিশ্রমিকের ওপরও চাপ বাড়ছে। বিশ্বজুড়ে দ্রুতই বাড়ছে ডিজিটাল বা প্ল্যাটফর্ম ভিত্তিক শ্রম। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর হিসেব অনুযায়ী অন্তত 15 কোটির বেশি মানুষ সরাসরি ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করেন। অথচ এই খাতে কর্মরতদের নেই কোনো নির্দিষ্ট কর্মঘণ্টা। কাজ পাওয়ার জন্য অনেক ফ্রিল্যান্সারকে দীর্ঘ সময় থাকতে হয় অনলাইনেই। অনেকেই দিনে 10 থেকে 16 ঘন্টা পর্যন্ত কাজ করেন বা কাজের অপেক্ষায় থাকেন। তাদের মজুরি নিয়েও আছে নানা অনিশ্চয়তা। পেমেন্ট ঝুঁকি এই খাতের অন্যতম বড় সমস্যা। অনেক শ্রমিক জানিয়েছেন কাজ শেষ করার পরও ক্লায়েন্ট টাকা দেয়নি অথবা দেরি করেছে। যেহেতু কাজটি আন্তর্জাতিক পর্যায়ে হয় তাই আইনি পদক্ষেপ নেওয়া প্রায় অসম্ভব। এবার আসছে নতুন চাপ কৃত্রিম বুদ্ধিমত্তা। ফলে সহজ বা রুটিন কাজের চাহিদা কমে যাচ্ছে। নতুন ফ্রিল্যান্সারদের জন্য কাজ পাওয়া আরও কঠিন হয়ে পড়ছে। ডিজিটাল অর্থনীতি আজ বিশ্বকে এগিয়ে নিচ্ছে আর তার পেছনে কাজ করছে এই অনলাইন শ্রমিকরাই। কিন্তু তাদের জন্য এখনও নেই নিশ্চিত ভবিষ্যৎ, নেই মৌলিক সুরক্ষা। নাদিম মারজান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করবেন নদী পুনর্খনন সহ একাধিক উন্নয়ন প্রকল্প। যোগ দেবেন সুধী সমাবেশে। বিদেশি ঋণ শোধের চাপ বাড়ছে সরকারের কাঁধে। প্রতিশ্রুতি কমাচ্ছে উন্নয়ন সহযোগীরা। তথ্য ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অর্থ ছাড়ে এগিয়ে রাশিয়া। এবং টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সুনামগঞ্জের বিভিন্ন হাওরের 13,000 হেক্টর জমির ধান। ক্ষতিগ্রস্ত অন্তত 65,000 কৃষক। ক্ষতি পুষিয়ে নিতে কাজ করছে কৃষি বিভাগ।